আজকে আমি যে কবিতাটি সম্পর্কে বলবো সেটি হলো দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের একটি কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে। তিন পাহাড়ের কোলে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দ। তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব ইত্যাদি। এবার আসা যাক কবিতার ভিতরে। কবিতার প্রত্যেকটি লাইনের আলোচনার আগে আমরা প্রথমে এই কবিতার মূল বিষয়টি কী সেটা আগে একটু জেনে নিই, তাহলে কবিতাটি বুঝতে সুবিধা হবে। এই কবিতার মূল বিষয়বস্তু হলো তিনজন ভ্রমণ পিপাসু নাগরিক বন্ধু এই তিন পাহাড়ের কোলে এসে নাগরিক জীবনের যন্ত্রণা থেকে মুক্তির আনন্দ খুঁজে পেয়েছে। এই তিন পাহাড়, এই যে বারবার যে আসছে তিন পাহাড়টা আসলে কী? এই তিন পাহাড় হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় তিন পাহাড় গ্রাম অবস্থিত। তো এই তিন পাহাড়ের কোলে এসে এই তিন বন্ধু লালমাটির পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। শহরের বন্দি জীবনের ব্যস্ততা এই সমস্ত থেকে মুক্তি পেতে এই তিন বন্ধু তিন পাহাড়ের কোলে বেড়াতে এসেছেন। এটাই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। এবার কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করা যাক। প্রথমে কি রয়েছে না, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। তাহলে অন্ধকারে তিন পাহাড় অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত এই তিন পাহাড় গ্রামে তিন বন্ধু অন্ধকারে ট্রেন থেকে নেমেছে। নামার পর তাদের হাওয়া বিলাসী, মানে হাওয়া বিলাসী শব্দের অর্থ এখানে কি বলছে, ভ্রমণ পিপাসু, তারা সব বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো এই ভ্রমণ পিপাসু তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। তিন জোড়া চোখ অর্থাৎ তিনটে মানুষ, ওই যে প্রথমে বলেছি তিনজন গিয়েছিলেন, সেক্ষেত্রে তিন জোড়া চোখ হয়েছে। তা সেই তিন জোড়া চোখ প্রকৃতির সৌন্দর্যে আটকে গিয়েছে। এখানে যে বলেছে চোখ আটকে গেল ফ্রেমে, এই ফ্রেম আটকে গেল ফ্রেমে কথাটা কেন বলল? এখানে ছবির মতো সাজানো প্রাকৃতিক সৌন্দর্যকে বোঝানোর জন্য কবি এই ফ্রেম শব্দটাকে ইউজ করেছেন। তার মানে কি বোঝা গেল? কবি এবং কবির আরও দুই বন্ধু তিনজনে মিলে তিন পাহাড়ের কোলে বেড়াতে এসে প্রকৃতির সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গেছে। এর পরের লাইন, জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারায় এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। তাহলে এখানে স্টেশনটির নাম কি? স্টেশনটির নাম হলো কি তিন পাহাড়। আর কি বলেছে না, জনমানবহীন। এই স্টেশনটা কি না, জনমানববিহীন। আকাশ ভরা তারায়, এই আকাশ ভরা তারায় মানে প্রকৃতির যে নির্মম উজ্জ্বলতা, প্রকৃতির যে সৌন্দর্য, সেই জিনিসটাকে বোঝানোর জন্য কবি এই শব্দবন্ধটা ব্যবহার করেছেন। তার পরের লাইন কি বলছে, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। মানে সকলে পথ হারায় মানে কি সবাই পথ হারিয়ে ফেলেছে? তা কিন্তু নয়। এখানে পথ হারানো বলতে কবি বুঝিয়েছেন কি না, কল্পনার জগতে আশ্রয় নেওয়া। পথ হারিয়ে গেছে মানে কবি কল্পনার জগৎ, তার যে প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধ হয়ে সে কল্পনার জগতে আশ্রয় নিয়েছে, সেটাকেই বলছে কি পথ হারানো। পরের প্যারায়, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই। অর্থাৎ এখানে এসে যদি কেউ পথ হারিয়ে ফেলে এবং পথ হারিয়ে যাওয়ার পর সে যেদিকে যাবে সেদিকেই পথ আছে। কবি কি বলছে, সেদিকেই পথ আছে। কেন পথ আছে সেদিকে? কারণ এখানে পথ হারাবার কোনো, মানে আসল কথা কি, পথ হারাবার কোনো ব্যাপার নেই। এখানে ওই প্রথাগত কোনো নিয়মগত কোনো রাস্তা নেই, কোনো বাঁধা ধরা নিয়ম নেই যে এই রাস্তা দিয়ে গেলে
আমি এখানে পৌঁছাবো। অর্থাৎ তুমি যেদিকে মনে করবে তুমি সেদিকেই যেতে পারো। তুমি যেদিক থেকে ইচ্ছে যাও তুমি প্রকৃতির সৌন্দর্যের কাছে তুমি পৌঁছে যাবে। প্রকৃতির সৌন্দর্যের কাছে পৌঁছানোর জন্য তোমাকে কোনো বাধা ধরা তৈরি করা পথে এগোতে হবে না। তাই কবি এখানে বলেছে কি, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই। ঝর্ণা, কাঁদর, টিলা, পাথর ভূমির কাছেই। কাঁদর বলতে এখানে কাঁকড় মাটি, টিলা মানে ছোট ছোট পাহাড় বা উঁচু স্থান, এটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই দু লাইনের অর্থ কী হলো না, তিন পাহাড়ের কোলে ছোট পাহাড়, লাল মাটি, এই সমস্ত মিলে ঝর্ণা, টিলা, এই সমস্ত কিছু মিলে একটা প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। এরপরে রয়েছে বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, এখানে কবি কি বোঝাতে চেয়েছেন না, কবি কল্পনা করেছেন এখানে বনভূমির পথ যেখানে শেষ হয়ে গিয়েছে সেখানে মনোভূমির দয় অর্থাৎ রূপকথার রাজ্য শুরু হয়েছে। তাহলে এই রূপকথার রাজ্য যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই না, আমাদেরকে দেখতে গেলে কি লাগবে, আমাদের কল্পনা লাগবে, অর্থাৎ কল্পনার চোখে যেটা আমাদেরকে দেখতে হয়। আর সেখানে অন্ধকারে ফুসুর ফাসুর ও ঘুসুর ঘাসুর শব্দ শোনা যায়, যেন মনে হয় স্বপ্নে কারা কথা বলছে। শেষ প্যারা, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। আলোর ঘোমটা খোলে মানে এখানে যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলের সূর্যোদয়কে বোঝানো হয়েছে। পূব আকাশে সেই সূর্য আস্তে আস্তে উঠছে। পরের লাইনে শক্ত সবুজ গা ভেসেছে। শক্ত কেন, সবুজ আর কেন, শক্তই বা কেন, সবুজ বাই কেন? শক্ত বলছে এখানে কারণ কি না, পাথুরে অঞ্চল, এটা তো ঠিক আছে, পাহাড়ি অঞ্চল মানে পাথুরে ব্যাপার রয়েছে, সেই জন্য একে শক্ত বলছে। সবুজ বলছে কেন না, পাহাড়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা আরণ্যক গ্রাম, সেই জন্য একে বলা হচ্ছে কি শক্ত সবুজ। তাহলে এখানে কি বোঝা গেল না, পাথুরে আরণ্যক গ্রামের অর্থাৎ পাহাড়ি সূর্যোদয়ের সবুজ সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছে। পরের লাইন, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলবর। খুব ভালো একটা লাইন। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, কেন খাঁচাতে সহজ করে বাঁচা সম্ভব নয় কেন? একটু কল্পনা করে দেখো, কোনো খাঁচার ভিতরে যদি কোনো পাখি বন্দি থাকে তাহলে তার জীবনযাত্রাটা কেমন, আর সে যদি খোলা আকাশে খোলা পরিবেশে থাকে তখন তার জীবনযাত্রাটা কেমন? প্রত্যেকেই চায় কি খোলা পরিবেশে বাঁচতে, কেউ খাঁচার মধ্যে থাকতে চায় না। তাহলে কবি এখানে এই লাইনটা কেন আনলো? তিন পাহাড়ের যে গ্রাম, সেই গ্রামের সবুজ সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে একেবারে শেষে এসে ব্যস্ত নাগরিক জীবন অর্থাৎ নাগরিক মানুষের যে সংগ্রামী জীবন সেটাকে এখানে তুলে ধরলেন। নগর জীবনে কি হয়, প্রত্যেকটা মানুষ কর্মমুখর, ব্যস্ত, কারোর কোনো সময় নেই, যেন একটা নিয়মিত প্রথাতে একটা যেন দিন চলে, সেখানে কোনো খোলামেলা জায়গা নেই, অর্থাৎ ঠিক যেন খাঁচায় বন্দি পাখির মতো। তো সেই জায়গাটায়, সেই নগরে কি বাঁচা সম্ভব ঠিকঠাক? কবির মতে সেখানে বাঁচা সম্ভব নয়। আমাকে বাঁচতে গেলে, ঠিকভাবে বাঁচতে গেলে আমাকে একটু উন্মুক্ত পরিবেশে আসতে হবে। আর কবি সেটা কোথায় পেয়েছেন? এই তিন পাহাড়ের কোলে এসে কবি সেই উন্মুক্ত পরিবেশটা কবি পেয়েছেন। নগর জীবনের ব্যস্ততা এখানে নেই, নগর জীবনের সংগ্রামী জীবন, কর্মমুখর জীবন সেটা এখানে নেই। সেই জন্য কবি এখানে বলল কি সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব। পরের লাইন, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলবর।
এখানে কবি তিন পাহাড়ের প্রকৃতির যে উপাদান, সেই উপাদানের সৌন্দর্যকে কার সঙ্গে তুলনা করলেন না নকশি কাঁথার সঙ্গে কবি ওই প্রকৃতির সৌন্দর্যকে তুলনা করলেন। আর কি বললেন না শিশুর কলবর, অর্থাৎ এখানে মানুষের সহজ সরল জীবনযাত্রাকে বোঝানো হয়েছে। একটা শিশুর জীবনযাত্রা বা একটা শিশু যেমন সহজ সরল হয়, তেমনি এখানকার মানুষজনও খুবই সহজ সরল, তাদের জীবনযাত্রার মধ্যে কোনো জটিলতা নেই, সব সহজ সরল। সেই জন্য কবি এখানে শিশুর কলবর শব্দটাকে ব্যবহার করেছেন। তাহলে আমরা এই কবিতা থেকে কি পেলাম না কবিরা তিন বন্ধু মিলে এই তিন পাহাড়ের কোলে ঘুরতে এসেছেন, নগর জীবনের ব্যস্ততা থেকে একটু মুক্তির স্বাদ পাওয়ার জন্য এখানে তারা এসেছেন এবং সত্যিই তারা এখানকার প্রকৃতির সৌন্দর্যে তারা মুগ্ধ হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে তিন পাহাড়ের কোলে এই জায়গাটির কিছু বর্ণনা কবি আমাদেরকে বলেছেন এবং সব শেষে এসে কবি একটা এখানকার পরিবেশের সঙ্গে নগর জীবনের নাগরিক সভ্যতার এই জিনিসটার একটা সূক্ষ্ম তুলনা টেনে দিয়েছেন। আশা করি কবিতাটা বোঝা গেছে। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো শব্দ বা কোনো লাইন, কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী কবিতা গল্পগুলির জন্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।